দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবরের সবকিছু নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। বাংলাদেশের বিরোধী দলের সদস্যদের গণগ্রেফতার ও কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে সব রাজনৈতিক দলকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানান মিলার। তাছাড়া সব পক্ষ যাতে স্বাধীনভাবে সহিংসতার ভয় ছাড়ায় নির্বাচনে অংশ নিতে পারে, সরকারকে সে পরিবেশ তৈরিরও আহ্বান জানান তিনি। এ সময় মিলারকে যুক্তরাষ্ট্র ও বিরোধীদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশে ভুয়া সংবাদ ও ভিডিও প্রচারের ইস্যুতে ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মিলার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এ ধরনের ব্যবহার বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে, যা উদ্বেগজনক। বিরোধী দলের বিপুল সদস্যের গণগ্রেফতার এবং কারাগারে নির্যাতনের খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। সব পক্ষকে আমরা সংযত থাকার এবং সহিংসতা পরিহারের আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আহ্বান, এমন পরিবেশ নিশ্চিত করুন যাতে সব দল স্বাধীনভাবে এবং সহিংসতার ভয় ছাড়াই নির্বাচন ও ভোট পরবর্তী কার্যক্রমে অংশ নিতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে যে প্রতিবেদন তৈরি করেছে তা মিথ্যা ও বানোয়াট, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব তৈরির অপচেষ্টা মাত্র, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক বড় বড় গণমাধ্যম বিক্রি হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিছু প্রবাসী বাংলাদেশি অর্থ খরচ করে তাদের দিয়ে এই ধরনের প্রতিবেদন করাচ্ছে। বিএনপির মতো ওইসব গণমাধ্যমগুলো গাজা ইস্যুতে নীরব আছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশে বসে কনস্পিরেসি করার আমাদের মন মানসিকতা নাই। এইটা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য এই মিথ্যা অপবাদ। ওখানে কিছু লোক থাকে, আপনি জানেন যে ইংল্যান্ডে আমাদের কিছু দুষ্ট লোক থাকে এবং দে হ্যাভ প্লেন্টি অফ মানি, তারা অনেকটা পয়সা দিয়ে কিনে এইগুলো করে। সংযুক্ত আরব আমিরাতে উদ্বোধন করা হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান SRF ট্রাভেল এজেন্সি। দেশীয় প্রবাসী ও ট্যুরিস্টের বাংলাদেশ থেকে আমিরাতের যাতায়াত সহজ করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হলো এই প্রতিষ্ঠানটির। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির আয়োজন ছিল মিলাদ মাহফিলের। মাহফিল শেষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা জানান, দেশে যাওয়া আসার ক্ষেত্রে প্রায় নানা জটিলতায় ভুগতে হয় প্রবাসীদের। তাদের এই ভোগান্তি কমিয়ে যাত্রা নির্বিঘ্ন করায় প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। শিগগিরই ভিসা, টিকিট, ইমিগ্রেশন সার্ভিস, পাসপোর্ট, এয়ার টিকিট, ওমরা ভিসা, লাইসেন্স, ভিসা প্রসেসিং সহ সব ধরনের সেবার ব্যবস্থা করা হবে বলেও জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, মনির, সাখাওয়াত হোসেন, সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা। All kind of visa service. Example, after business visa, investor visa, visit visa, employment visa, any kind of visa. আমরা শুধুমাত্র বাংলাদেশি ভাইদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব। আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদেরকে সেবা দেওয়ার জন্য টিকেটের বিষয়টা নিয়ে ট্রাভেলসের মাধ্যমে। কাতারেও যাত্রা শুরু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান MHR গোল্ড অ্যান্ড ডায়মন্ডের। রাজধানী দোহার গোল্ড সুইকে হয় আয়োজন এর উদ্বোধনী অনুষ্ঠানের। ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান অনেক প্রবাসীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বত্বাধিকারী মোহাম্মদ হবি রহমান। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাওয়া হয়, আহ্বান জানান পাশে থাকার। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জানান, প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে সপ্তাহ জুড়ে বাংলাদেশিদের জন্য থাকবে বিশেষ মূল্য ছাড়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর নাসির উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশের সবসময় ভাষাগত সমস্যার কারণে অন্যান্য ইন্ডিয়ান দোকানে গিয়ে যে সমস্যাটা হয়, মেকিং চার্জে যার বেশি নেয়, তারপরে পার্সেন্টেজে নেয়, ওইগুলার সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আমরা সর্বোচ্চ মেকিং চার্জে ডিসকাউন্ট দিব। দরজায় কড়ানার চেয়ে বড়দিন। প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে তাই বসছে আনন্দমেলা। দেশি বিদেশি নানা খাবার আর পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। শুধু বাংলাদেশি নয়, নজর কেড়েছে বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের স্টল। প্রতি বছরের মতো এবারও চ্যারিটি অ্যাসোসিয়েশন অব
ফ্রেন্ড অফ দ্য চাইল্ড এর উদ্যোগে আয়োজিত হয় এই আন্তর্জাতিক মেলা। মেলায় দৃষ্টি আকর্ষণ করে বাঙালির মেহেদি আর্ট। মেহেদি স্টলের সামনে দেখা যায় দেশি বিদেশি দর্শনার্থীদের বিশাল লাইন। মেলার প্রধান আকর্ষণ ছিল ফ্যাশন শো। বিভিন্ন দেশের কিশোর কিশোরী তরুণ তরুণীরা র্যাম্প ওয়াক করেন নিজেদের জাতীয় পোশাক পরে, যা মনোযোগ কাড়ে সবার। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিভিং ইন এথেন্স অ্যাম্বাসেডার্স স্পাউসেস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেবেকা সুলতান। মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে 13,000 বাসিন্দা। সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা চলতি মাসে সংক্রমণ আরও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে করোনাকালীন সতর্কতাগুলো পুনরায় সবাইকে মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এই মৌসুমে করোনার ME49 ভ্যারিয়েন্টটি বেশি ছড়াচ্ছে বলে জানানো হয়। এই অবস্থায় দেশটিতে বসবাসকারী প্রবাসীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাজগীর। সুস্থ থাকতে প্রবাসীদের মালয়েশিয়া সরকারের স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনাবলী কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন বাংলাদেশের রাষ্ট্রদূত। চীনে অনুষ্ঠিত হয়েছে চীন দক্ষিণ এশিয়া ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ফোরামের ৮ম আসর। স্থানীয় সরকারের আমন্ত্রণে এই ফোরামে অংশগ্রহণ করে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। চিয়াংশি প্রদেশের রাজধানী নানসাং শহরে অনুষ্ঠিত হয় এই ফোরাম। দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এর সহযোগিতায় যৌথভাবে এর আয়োজন করে চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস গভর্নমেন্ট এবং অর্গানাইজেশন ফর সাউথ এশিয়া রিজিওনাল ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন উইথ চায়না। বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং চীন থেকে 120 জনেরও বেশি প্রতিনিধি এই ফোরামে অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ চীন সাংস্কৃতিক, অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রোকনউদ্দিন মিয়া, সদস্য আব্দুল আজিম সহ চিয়াংশি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ফেনীতে ঘরে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে দাগনভূঞা উপজেলার উত্তর বারাহী গোবিন্দ নামের এই গ্রামের এই ঘটনাটি ঘটে। স্বজনরা জানান, মমতাজ বেগমের স্বামী আতাউর রহমান ও বড় ছেলে তুহিন বিদেশে থাকেন। ছোট ছেলে তন্ময় ও তার বড় ভাইয়ের স্ত্রীও বাড়িতে ছিলেন না। রাত 8:30টার দিকে তন্ময় বাসার ফিরে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মমতাজ বেগমকে পিটিয়ে ও গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ বা পরিবারের সদস্যরা। এটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং আমরাও চাই যে আমরা সবাই সহযোগিতা করব, এই প্রশাসন যেন ঘটনার যেন সত্যতা বাইর করে। গলায় চেন আছে, হাতে সোনার চেনটাও আছে, হাতে স্বর্ণের বালাও আছে এবং কানের দোলও আছে। তা সেক্ষেত্রে এবং আবার ঘরের জিনিসপত্র, ঘরের আলমারি এলোমেলো করা, তা সব কিছু মিলে এখন আমরা মোটিভটা ক্লিয়ার না যে আমরা এটা কেন করছে। শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশেই ভারতের পার্লামেন্টে রং বোমা ছোড়ার কাণ্ড ঘটানো হয়েছে। উদ্দেশ্য ছিল বেকারত্ব, মূল্যস্ফীতির মতো সমস্যাগুলো নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ। আটককৃত 5 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এই তথ্য। লোকসভার নিরাপত্তার ভঙ্গের এমন নজিরবিহীন ঘটনায় তোলপাড় চড়ছে দেশটির রাজনীতিতে। ভারতীয় পার্লামেন্টে হামলার ঘটনার 22 বছর পূর্তির দিনেই আবার নিরাপত্তা ভঙ্গের ঘটনা হলো লোকসভা অধিবেশনে। 6 যুবকের রং বোমা ছোড়ার ঘটনায় হতবাক সবাই। পার্লামেন্টে প্রবেশে যেখানে 5 ধাপের নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়, সেখানে কিভাবে ভেতরে ঢুকলো তারা? পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ এমপিরা। পার্লামেন্ট হামলায় যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিনই হাউসের ভেতর এমন ঘটনা। এটা কি প্রমাণ করে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যর্থ? আমি জানতে চাই, এসব যখন ঘটছিল তখন নিরাপত্তা কর্মীরা কোথায় ছিল? ঘটনাস্থল থেকে পাওয়া যায় মহীশূরের বিজেপি এমপি প্রতাপ সিংহের কার্যালয় থেকে দেয়া একটি ভিজিটর্স পাস। তাই পার্লামেন্টে নৈরাজ্যের পেছনে ক্ষমতাসীনদের দোষারোপ করছেন বিরোধীরা। আসল ঘটনা হলো দুর্বৃত্তদের ক্ষমতাসীন দলেরই এক এমপি অর্থায়ন করেছে। এই ঘটনার মধ্য দিয়ে সামনে এলো নিরাপত্তা ব্যবস্থায় ভয়াবহ ঘাটতির বিষয়টি। তারা কেবল পিস্তল দিয়ে ধোঁয়ায় ছোড়েনি, অকথ্য স্লোগানও দিয়েছে। পার্লামেন্টের শৃঙ্খলা ভঙ্গের এই ঘটনায় কারা জড়িত, তাদের উদ্দেশ্যই বা কী ছিল?
এই নিয়ে জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেল সামাজিক অর্থনৈতিক সংকট নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণেই ঘটানো হয়েছে এমন অভিনব কাণ্ড। বেকারত্ব, মূল্যস্ফীতি, মণিপুর ইস্যুর মতো বিষয়গুলো যাতে পার্লামেন্টে আলোচিত হয় তাই ছিল লক্ষ্য। অবাক হওয়ার বিষয়, দেশের নানা প্রান্তের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ও সামাজিক অবস্থান থেকে উঠে এসেছেন অভিযুক্তরা। বয়স ও শিক্ষাগত যোগ্যতায়ও বিশাল পার্থক্য। মিল কেবল সবাই ভগৎ সিং ফ্যান ক্লাব নামের একটি ফেসবুক গ্রুপের সদস্য। একদিকে ২৭ বছর বয়সী রিকশা চালক সাগর, অন্যদিকে ৩৪ বছরের প্রকৌশলী মনোরঞ্জন, ২৫ বছর বয়সী কৃষক পুত্র আমল আর ৩৭ বছর বয়সী নীলাম। উচ্চশিক্ষিত হয়েও যিনি বেকারত্বে ভুগছেন। নীলামের মা ও ভাই জানালেন, কর্মসংস্থান না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ ছিলেন তিনি। बोली माँ इतनी मम्मी मैं इतनी पढ़ ली, 2 रोटियां का रोजगार नहीं मिलता, इस तकरीर तो मैं मर जाऊं। ये गलत का काम है, ये करेंगे तो ये सच्चा काम करना। বুধবার দুপুর ১টার দিকে ভারতীয় পার্লামেন্টে ঘটে ওই তুলকালাম কাণ্ড। দর্শক আসন থেকে অধিবেশন কক্ষে ঝাঁপ দিয়ে রংধোয়া স্প্রে করে 2 ব্যক্তি, ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। পার্লামেন্টের বাইরেও একই কাণ্ড ঘটান কয়েকজন। স্বৈরাচারিতা মেনে নেওয়া হবে না, এমন স্লোগান শোনা যায় তাদের কণ্ঠে। ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভয়াবহ হামলা হয়েছিল ভারতীয় পার্লামেন্টে। মৃত্যু হয়েছিল ৯ জনের। ওই ঘটনায় আঙুল উঠেছিল পাকিস্তান সমর্থিত 2 সশস্ত্র জঙ্গি সংগঠনের দিকে। ইসলামাবাদ অস্বীকার করলেও সে সময় চূড়ান্ত অবনতি হয় 2 দেশের সম্পর্কে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজা উপত্যকার রাফা এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা। বুধবার তেল আবিবের রাতভর তাণ্ডবের প্রধান লক্ষ্য ছিল এই অঞ্চল। এলাকাটির 2টি ভবনে অন্তত 27 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। অন্যান্য অঞ্চলে ইসরায়েলি নারকীয়তার কারণে রাফা এলাকায় আশ্রয় নিয়েছিলেন ফিলিস্তিনিরা। বর্তমানে অন্তত 19 লাখ মানুষ অবস্থান করছেন রাফায়, আর তাই এখানেও এখন হামলা জোরদার করেছে ইহুদি সেনারা। এছাড়াও বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক হামলা। খান ইউনিসেও তাণ্ডব চালিয়েছে তেল আবিব। জাবালিয়া শরণার্থী শিবিরে ধ্বংস করা হয়েছে আল মিম্বার মসজিদ। উপত্যকায় 2 মাসেরও বেশি সময়ের ইসরায়েল আগ্রাসনে প্রাণহানি 18,600 ছাড়িয়েছে। জাতিসংঘের দাবি, নিহতদের মধ্যে 70% নারী ও শিশু। গাজা সিটিতে মুখোমুখি লড়াইয়ে 10 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের। বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে এই তথ্য জানায় গোষ্ঠীটির সামরিক শাখা কাশেম ব্রিগেড। তাদের দাবি, ইহুদি সেনাদের লক্ষ্য করে উচ্চ বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের 4টি মার্কাভা ট্যাঙ্ক ও 4টি সমরযানে হামলার দাবি হামাসের। এছাড়া এদিন গাজার উত্তর ও দক্ষিণ 2 অংশে ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা হয়েছে। গাজার অভ্যন্তরে ইসরায়েলে ব্যাপক প্রতিরোধের মধ্যে পড়েছে। স্থল অভিযানে এখন পর্যন্ত 116 ইহুদি সেনার মৃত্যু হয়েছে। এর আগে ইসরায়েলেও এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। এখনও আছে সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা। মধ্যস্থতায় কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে আশাবাদ জানান মার্কিন নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি। 7 অক্টোবরের আগে আমাদের প্রতিনিধিরা ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকের জোরালো চেষ্টা করেছে। ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে হয়ে গিয়েছিলাম, তবে 7 অক্টোবরের ঘটনা সে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলো। তবে আমরা হাল ছাড়ছি না। দর্শকেরা, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।